নমস্কার সবাইকে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ঘোরার ভিডিও না, আজকে ঠাকুর দেখার ভিডিও। জগদ্ধাত্রী ঠাকুর, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর খুব ফেমাস, ওখানে প্রচুর পুজো হয়। আর এইবার জগদ্ধাত্রী পুজোর সময় আমি আমার পিসির বাড়ি, যেটা চন্দননগরে, সেখানে গেছিলাম। আর ছিলামও বেশ অনেক কদিন। এই কয়েকটা দিনের ভিডিও একটা ব্লগে শেয়ার করছি। গেছিলাম অষ্টমীর দিন, এসছি দশমীর পরের দিন। দশমীতে তো কার্নিভাল হয়, সেই কার্নিভালটাই দেখার আসল উদ্দেশ্য ছিল। তো পিসির বাড়িতে অনেকেই এসছিল, সবাই মিলে মজা করেছি, সেগুলো শেয়ার করব। তো প্রথমে অষ্টমীর দিন সন্ধেবেলা গেছিলাম, সন্ধেবেলা বেরোয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল অষ্টমীর দিন। তো রাতের দিকে বেরিয়েছিলাম, সেই সময় আগের যে ভিডিওগুলো ছিল সেটা তখনকার। আর এটা হলো নবমীর দিন বিকেলবেলা সবাই মিলে বেরিয়েছি, ওটা আমার নাতি কোলে যাকে দেখলে। আর এটা হলো আমার দিদির ছেলেরা, সবাই মিলে, এক পিসিমণি, দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। পিসিমণির বাড়িটা বিদ্যালঙ্কারে পাশেই, আর সেখান থেকেই হেঁটে আমরা এই ঠাকুর দেখতে এসেছি হেলাপুকুর। এটা ওখানে খুব ভালো পুজো হয়েছিল, মানে খুব বড় নয় ঠাকুর, বড় চন্দননগরের পুজো তো রানীমা ছাড়া কেউই নয়। কেউ না বলতে আছে, আরও ঠাকুর রয়েছে। এটা হলো এই ঠাকুরটাতে সেনকো গোল্ড স্পন্সর করেছিল সোনা। এত সুন্দর সাজিয়েছিল, সাজটা অপূর্ব ছিল। প্রচণ্ড ভিড় হয়েছিল এই কদিন, তাও নাকি বলছিল নবমীর দিন এইখানে ভিড়টা তাও কম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছিল না, ওই চলন্ত ভিড়। এটা অনেকটা ওই শ্রীভূমির ঠাকুরের লাইনে দেখার মতো না? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছিলাম এটা অনেকটা শ্রীভূমির লাইনের মতো, গলি দিয়ে যেতে হচ্ছে, আর চারিদিকে লাইটিং রয়েছে। আর এখানে এই প্যান্ডেলটা দুর্গাপুজোয় ত্রিধারা, কলকাতার ত্রিধারা হয়েছিল, প্যান্ডেলটা অনেকটা সেম ওরকমই। আর ঠাকুরটা হলো এটা, এত ভিড় ছিল সামনে, আমি তো কাছ থেকে ভিডিও নিতেই পারিনি। দূর থেকে মানে এত ধাক্কাধাক্কি হচ্ছিল, সামনের দিকটা দাঁড়াতেও দিচ্ছিল না। কয়েকটাই ছোট ছোট ক্লিপ নিয়েছি, কিন্তু সাজটা অপূর্ব, অসাধারণ। কি না ছিল, হাতির নাকে সুরের ওপরে কলকা, সেটাও সোনার। তারপর পেটের কাছে হাড় মতো ছিল, সেটাও সোনার, সব সোনার। আর এই সময় বরণ হচ্ছিল, নবমীর বরণ হচ্ছিল না কি জানি না, মোট কথা এখানে সবাই ঘুমটা দিয়ে একটা কোনো রিচুয়ালস করছিল। তো ওই প্যান্ডেল থেকে বেরিয়েই একটা মেলা ছিল, ছোট মতো মেলা বসেছিল। তো সেখানে আমার নাতির খুব ইচ্ছে হয়েছে খেলনা এই গাড়িগুলো চড়ার, খুব বায়না ধরেছিল। দেন তারপর ওকে এইখানে গাড়ি চড়ানো হচ্ছে, খুব খুশি সে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে চলে গেছিলাম, তারপর আর পিসিমণি আর দিদিরা যায়নি। তারপর আমি আর দিদির ছেলেরা, দিদির ছেলে, দুই ছেলে আর দাদার ছেলে, আমরা চারজন মিলে আরও বেরিয়েছিলাম। আর রাত্রিরে আরও বেশ অনেকক্ষণ ঠাকুর দেখেছিলাম। এটা ওই 10:30 নাগাদ, তাই এত ভিড় চন্দননগরে। জগদ্ধাত্রী পুজো পুরো কলকাতার দুর্গা পুজোর মতো, কলকাতার দুর্গা পুজো আর বারাসাতের কালী পুজো, আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো ফেমাসই। এটা আরেকটা ঠাকুর, আমার ক্লাবের নাম মনে নেই, কিন্তু এখানে প্রত্যেকটা ঠাকুরের শোলার কাজ, সাজটা, যে শোলার কাজটা অসাধারণ আর অপূর্ব, মানে এত নিখুঁত কাজগুলো, মানে কি যে বলবো। প্রত্যেকটা ঠাকুরের এই সাজগুলো এত সুন্দর, এক একটা ঠাকুরের এক এক রকম। এইটার এই মনে আছে কাটা পুকুর, এই ক্লাবটার নাম। তো এই সময় ছোট ছোট মানে কয়েকটাই ঠাকুর দেখেছিলাম, রাত্রির বেলা হেঁটে হেঁটে, তো বেশি দূরে দেখা হয়নি, আশেপাশেই কয়েকটা ঠাকুর দেখেছিলাম। প্রত্যেকটা ঠাকুরের সাজ অসাধারণ, মুখগুলো এত মিষ্টি। এটা হলো চন্দননগরের মেজমা,
বাজারের 3টে পুজো হয়, একটা আদিমা, একটা মেজমা আর একটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজার। তো এটা হলো ওই মেজমা। যারা চন্দননগরে থাকে তারা তো জানবেই। আমার অত ক্লাবের নাম মনে নেই, কিন্তু এই 3টে ঠাকুরের নাম আমার ঠিক মানে ভালো মনে আছে। এটা হলো ওই লক্ষ্মীগঞ্জ বাজার, এই একদম এই বাজারের মধ্যেই হয়। এটা রাত্রির বেলা দেখেছিলাম নবমীর দিন, কিন্তু পরের দিন আবার সকালবেলা আমি আমার বোনদের নিয়েও বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আমার মা গেছিল চন্দননগর, আর পরের দিন দশমীর দিন সকালবেলা তখন আবার আমি এই ঠাকুরগুলো দেখতে এসেছিলাম। তো আমার এগুলো দুবার করে দেখা, দুবার কি হ্যাঁ 2-3বার করে দেখা। দাদার সাথেও আবার আগের দিন বেরিয়েছিলাম অষ্টমীর রাতে। বিদ্যালঙ্কারের মানে বিদ্যালঙ্কার পুজোর লাইটিং, এত সুন্দর লাইটিং করেছিল। আর এটা নেক্সট ডে যখন মায়ের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর, তখন এটা হচ্ছে লরিতে তুলে, এগুলো সব কার্নিভালে যাবে, তাই সকালবেলায় এরা লরিতে তুলে ট্রাকে আর কি, ট্রাকে তুলে ওই সাজগোজ করতে থাকে। তাই জন্য একেবারে সকাল সকাল, এটা তাও ওই 11:30টার সময় হবে, 11:30-12টা, তখনই মাকে লরিতে তুলে নেওয়া হবে। আর তারপর ওই লরিতেই বসে সাজানো টাজানো হবে, লাইটিং হবে, ওর জন্যই ওরা তাড়াতাড়ি বিজয় মানে বরণ করে গাড়িতে তুলে নেয়। তো সেটাই দেখার সুযোগ হয়েছিল। এটা আগের দিনই দেখতে এসেছিলাম রাত্রির বেলা, আবার পরের দিন সকালবেলা যখন এলাম তখন দেখছি যে এই যে সবাই মিলে মানে ক্লাবের লোকেরাও ছিল, আবার বাইরের লোকেরাও ছিল, সবাই মিলে ঠাকুর ঘোরাচ্ছে, ওপরে তুলবে। তারপর আবার ওইখানে কয়েকটা ঠাকুর দেখে যখন বাড়ি ফিরছি তখন দেখছি বিদ্যালঙ্কারের ঠাকুরও লরিতে উঠছে। বরণ তো আগেই হয়ে গেছিল, সেটা ভিডিও নেই আমার। তো এটা হচ্ছে ছোট ট্রলিতে তুলেছে, তুলে এবারে আগেই দড়ি দিয়ে বাঁধবে, দড়ি দিয়ে বেঁধে, এটা আমি স্পিডে দেখাচ্ছি তাই আমার কাছে পুরো ক্লিপ নেই তাই, কিন্তু এটা করতে তাও মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে। অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিল বলে আমি বারবার বাড়ি চলে যাচ্ছিলাম। এইটা কোমরের সাথে দড়িটা বাঁধবে আর হেলিয়ে নেবে। আমি বাড়ি গেছি, আর তার মধ্যেই লরিতে তোলা হয়ে গেছে অলরেডি। আমি পিছন থেকে ভিডিও করছিলাম, ওই জায়গাটায় অনেক লোকজন ছিল তাই জন্য পিছন থেকেই ভিডিও করছিলাম। ওই যে দড়িগুলো বাজছিল একটু আগে, ওই দড়িগুলো দিয়েই টেনে ওপর দিকটা তুলছে। আর এটা হচ্ছে লরিতে ওঠানো সাকসেস হয়েছে, তাই জন্য সেটার নাচ মানে একটা সাকসেস যে ঠাকুর লরিতে উঠে গেছে। তো খুব নাচানাচি হচ্ছিল কিছুক্ষণ, এটা দেখে আবার আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ আমরা খেয়ে দিয়ে আবার ওই বিকেল না সন্ধেবেলার আবার ওই প্রসেশন দেখবো, তার জন্য প্রসেশনের জন্য বসতে হবে। আর তার আগে এই রেডি হয়ে ছাদে একটু বাজি ফাটানো, বাজি ছিল ভাইয়ের কিছু, তো এই বাজি ফাটানো হচ্ছে। আমি তো বাজিতে খুব একটা ফাটাই না, ওরা ফাটাচ্ছিল, আমি ভিডিও করছিলাম আর একটা ফুলঝুরি হাতে নিয়ে বসেছিলাম, আমি দাঁড়িয়েছিলাম। তো এই আর কি, ওরা বাজি ফাটাচ্ছিল, আমি তারপর আবার নিচে গিয়ে রেডি হলাম, হয়ে প্রসেশনের জন্য আবার বেরিয়ে গেছিলাম। কারণ প্রসেশন স্টার্ট হয় হচ্ছে 7টা থেকে, কিন্তু আমরা গেছিলামই 7:30 বেজে গেছে, কারণ সবাই মিলে যে রেডি হয়ে যেতে টাইম তো লাগবেই। ওরা অনেক পরে এসেছিল, ওই 7:30 থেকে যেহেতু স্টার্ট হয়েছে, বিদ্যালঙ্কার মানে ছেড়ে চলে গেছে, তারপরও 2টো ঠাকুর গেছে। তো আমাদের বিদ্যালঙ্কার দেখা হয়নি, বিদ্যালঙ্কারের লাইটিংও দেখা হয়নি, তাই জন্য বসার আগে আমরা, বাবা বসেছিল, বাবা দেখেছে বিদ্যালঙ্কার এগিয়ে গেছে, বাবা বললো যা 2টো ঠাকুর গেছে। তো আমরা আরো হেঁটে হেঁটে আস্তে আস্তে তো এগোয়, খুব তো তাড়াতাড়ি এগোয় না। এবারে আমি আর দিদিরা, তারপর বৌদি, সবাই মিলে আগে এগোলাম, যাতে বিদ্যালঙ্কার বা আরও যে 2টো ঠাকুর মিস গেছে সেগুলো দেখতে পারি, লাইটিং দেখতে পারি, ঠাকুর দেখতে পারি। তো তাড়াতাড়ি হেঁটে আমরা আগের 2টো ঠাকুর দেখে আবার এসে বসবো, আমরা যেখানে বসার চেয়ার আর কি রেখেছি, মানে জায়গা রাখা হয়েছে এখানে, মানে চন্দননগরের প্রসেশন দেখার জন্য পুরো ফুটপাত ভরে আগে থেকে বুক করে রাখতে হয়, নয় বুক যদি না করে রাখো তাহলে আর কেউ বসতে পারবে না। তো
তো আমাদের আগে থেকেই বুক করা ছিল, জায়গা রাখা ছিল। পিসিমণিদের চেনা একজন আছে, তিনি মানে তার জায়গাতেই আমরা বসেছিলাম, তাকে বলে রাখা হয়েছিল। তো তেনার জায়গাতেই আমরা বসেছিলাম। তো এই দুটো ঠাকুর মিস গেছিল, তো দুটো ঠাকুর দেখে আবার হেঁটে আমাদের জায়গায় চলে আসবো। তো 7:30 থেকে আমরা আমাদের জায়গায় বসেছিলাম। আর এই যে সাইডে লোকজন যাচ্ছে না, এগুলো হচ্ছে কিছু লোক পুরো এই র্যালিটা হেঁটে কভার করে, আবার কিছু লোক বসেও কভার করে। র্যালিটা হেঁটে কভার করাটা কি একটুখানি মানে অনেকটাই হাঁটা, তো ওই মোটামুটি 4-5 কিলোমিটারেরও বেশি হাঁটা। এবারে কিছু কিছু জায়গায় অনেক ভিড় হয়ে যায়, কিছু কিছু জায়গায় ফাঁকা থাকে, তাড়াতাড়ি যাওয়া যায়। এবার ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে হেঁটেও যাওয়া যায় না, ওই জন্যই আর কি বসে বসে ঠাকুর দেখাটা বেশ ভালো। কিন্তু আবার বসে বসে ঠাকুর দেখাটা একটা বোরিংও ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে। সেই লরি আটকে যাচ্ছে তো আটকেই যাচ্ছে, আবার 1 ঘন্টা নয় 20 মিনিট নয় আধ ঘন্টা পর আবার গাড়ি ছাড়ছে। তো 7:30 থেকে আমরা মোটামুটি যখন ওই ভোরবেলা 4টে বাজে তখনও পর্যন্ত ওই ধীরে ধীরে, কারণ 8টা থেকে 8টা না 10:30 থেকে 11:30 পর্যন্ত পুরো টানা 1 ঘন্টা একটা গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে ছিল, মানে কিছুতেই এগোচ্ছিল না, কি বিরক্তি। তারপর মাঝে আবার বাড়ি যাচ্ছিলাম, একটু ফ্রেশ হচ্ছিলাম, খাবার খাচ্ছিলাম, কিছু তো করতে হবে, 1 ঘন্টা দাঁড়িয়েই আছে, কি দেখবো। তো পাও ধরে যাচ্ছিল অতক্ষণ বসে। তারপরে আমার নাতি তো খুব ব্যস্ত হয়ে যাচ্ছে, বিরক্তও হচ্ছে অতক্ষণ বসে থাকা। আবার যখন ঠাকুর আসছে তখন সে খুব খুশি, আবার আমরাও খুব মানে একটা এনার্জি পাচ্ছি, বারবার জিনিসটা চললে কি হয় একটা এনার্জি থাকে, ওই বসে গেলে তো আর বোর হয়ে যায়। তখনও ওই 10:30 11টা বাজে কি না ওরকমই, যে মা বাবারা ওপরে বসেছে, এখনো পর্যন্ত চেয়ারে সবাই হয়নি, তাই আমরা নিচে প্লাস্টিক পেতে বসেছিলাম। তো যাদের কোমরে ব্যথা নেই, পায়ে ব্যথা নেই, তারা নিচে বসেছিলাম। এই যে আমার নাতি, সে আমার ক্যামেরাটা ধরার জন্য ব্যস্ত। মানে আমাদেরও ভাল লাগছে, ও বাচ্চা মানুষ, ওরও দেখতে ভাল লাগছে। আমরা ভেবেছিলাম সবাই, ছোটরা ভেবেছিলাম সবাই হয়তো তাড়াতাড়ি চলে যাবে, আমার মা বাবা দিদি ভেবেছিলাম সবাই চলে যাবে, কিন্তু এইবারে আমরা ফুল এনার্জি নিয়ে বসেছিলাম, আমরা প্রচুরক্ষণ ছিলাম, মানে মোটামুটি সবাই 4টে পর্যন্ত ছিলই। তারপর আস্তে আস্তে দিদিরা চলে গেছিল, কারণ নাতির মানে ও ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য ওকে নিয়ে চলে গেছিলো। এই যে আগের ঠাকুরটা গেল, এটা এত সুন্দর করেছিল, এর প্যান্ডেলটাও আমরা আগের দিন দেখেছিলাম, প্যান্ডেলটাও সুন্দর করেছিল, আর এই ঠাকুরের সাজটা তো অপূর্ব, মানে অদ্ভুতই ছিল। এই মানে একটা আর্টের ঠাকুর ছিল। অন্যান্য ঠাকুরগুলো কি এমনি নর্মাল, মানে নর্মাল না, মানে নর্মাল মুখ আর সাজটা আলাদা আলাদা রকমের, আর এই ঠাকুরটার মুখটাই আলাদা, মানে থিমের ঠাকুর যেটা বলে, এটা ঠিক থিমের ঠাকুর ছিল আগেরটা, নীল রঙের যে ঠাকুরটা। তো এটার লাইটিং গুলো এত সুন্দর কিছু কিছু ছিল, আর এগুলো না হাইটে এত বড় ছিল, কি বলবো। সামনের দিকটা, লরির সামনের দিকটা এতটা এগিয়ে, বা লরির ড্রাইভার তো এই লাইটিং এর জন্য দেখতে পাচ্ছে না, ওকে সামনে থেকে যতক্ষণ না ইনস্ট্রাকশন দিচ্ছে ততক্ষণ তো বুঝতেও পারছে না। এই যে দাঁড়িয়ে গেছে লাইন, আর মাঝে মাঝে ঢাকি ছিল, আলাদা পার্টি মানে ব্যাম পার্টি যেগুলো বলে সেগুলো ছিল, অন্যান্য অনেক মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে বাজাতে যাচ্ছিল। মাঝে এখানে বোর হচ্ছিল, তো ঢাকিরাও টায়ার্ড হয়ে থেমে গেছে, বসে গেছে, আমার ভাই নাতি গেছে ঢাক বাজাতে। তারপর আবার শুরু হয়েছে। এই যে থেমে গেছে, আর সাইডে ভিড়গুলো, মানে যেখানে যেখানে লরিগুলো দাঁড়িয়ে যাচ্ছে স্পেসটা তো সাইডে কমে যাচ্ছে, তখন এত ভিড় হচ্ছে, সবাই ঘাড়ের ওপর উঠে আসছে, পড়ে যাচ্ছে, এত ধাক্কাধাক্কি হচ্ছে। আবার এই সময়টা আবার অনেকটা ফাঁকা, তখন ওই মোটামুটি 2:30 বেজে গেছে, 3টে 2:30 বাজে। তখনের ভিডিও তখন একটুখানি হালকা হয়েছে, যে সবাইয়ের চোখে ঘুম, টায়ার্ড হয়ে গেছে। এই যে আমার
ওর ভিডিও করছি ওই জন্য হলো ও এরকম বোর হয়ে গেছিল, ওই জন্য ওরকম করলো। এই যে বোনকে দেখা যাচ্ছিল না, ওই জন্য দিদিয়া বললো আয় আয় বোনের মুখটা দেখা। মানে অত রাত হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তাও লোক শেষ হচ্ছে না। আমরা তাই বলছি চন্দননগরে কি সত্যি এত লোক ছিল? তারপর সবাই বলছে না আসলে চন্দননগরে আমরাও যেমন কলকাতা থেকে গেছি, অনেক লোক কলকাতা থেকে গেছে, অনেক অনেক জায়গা থেকে গেছে না, ওই জন্য এত ভিড়। আর সেদিনকে তো ট্রেনও চলছিল, ফেরিও সারা রাত চলেছে, তাই জন্য লোক যাতায়াত করছিল, কিছু লোক ফিরছিল, কিছু লোক আসছিল। আর আমরা খালি বলছি, আমরা বসে বসে আমাদের এনার্জি শেষ হয়ে যাচ্ছে, আর এনারা মানে এরা মানে প্রত্যেকটা ক্লাবের লোক ওই ঢাকের সাথে বা কোনো ওই ব্যাম্পাটি হয় না তাদের সাথে নাচছে। অত রাতেও কনস্ট্যান্টলি ওরা নাচছে কি করে, আমরা সেটাই ভাবছি ওদের এনার্জি আসছে কি করে। তাই জন্য আমার ভিডিও করা, মানে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে তাও ওদের নাচ থামছে না। মাঝে এই যে লাইটিং গুলো, এই যে অন্ধকার দেখা যাচ্ছে না, আগে এই দোকান টোকানগুলো লাইট ছিল, এই টাইমটার একদম মানে পুরো চন্দননগর মনে হয় অন্ধকার হয়ে গেছিল, সবাই লাইন কেটে দিয়েছিল, পুরো অন্ধকার, রাস্তা বাড়ি সব কিছু অন্ধকার, শুধু এই প্রসেশনের লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে, শুধু লাইটটুকু চলছে। যদি এটা থেকে ড্রোন শট নেওয়া যেত তো অসাধারণ লাগতো, কিন্তু আমার কাছে যেহেতু ড্রোন শট আমার কাছে নেই। এটা একটা রানীমার পরে 3-4টে ঠাকুর রানীমার মতো, কিন্তু রানীমা সব থেকে বড়, রানীমার মতো অত বড় ঠাকুর হয়েছে। এটা হচ্ছে বেশহাটা, বেশহাটার ঠাকুরটাও বেশ বড় হয়েছিল, আর সাজটাও অপূর্ব ছিল। এটাও আরেকটা ঠাকুর, এই ঠাকুরটার নাম মানে ক্লাবের নাম জানি না, এই ঠাকুরটার সাজটাও রানী রানী সাজ ছিল। প্রত্যেকটা ঠাকুরের নাম্বারিং ছিল, বিদ্যালঙ্কারের ঠাকুরের নাম্বারিং ছিল 48, তো 48 থেকে 68 পর্যন্ত লাস্ট, দেন তারপর থেকে আবার 1, যেহেতু এটা রাউন্ড ভাবে আবার ঘুরে আসবে, বিদ্যালঙ্কার এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এই জায়গাতেই আবার যখন ঘুরে আসবে তাহলে আমরা পুরো ঠাকুর কমপ্লিট হবে দেখা। এবারে আমাদের সবারই মোটামুটি প্ল্যান ছিল যে বিদ্যালঙ্কার ঢুকবে তারপর আমরা বাড়ি যাব, এই এনার্জি নিয়ে বসেছিলাম। কিন্তু যা দেখছি তখন 4টে বেজে গেছে অলরেডি, 48 থেকে 68 গেছে, মানে হচ্ছে ওখানে 20টা ঠাকুর হলো। আর এখানে আমার লাস্ট যে ক্লিপটা ছিল সেই ঠাকুর গেছিল হচ্ছে 8 নম্বর, তারপরেও কিছু ঠাকুর গেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত রানীমা, অসাধারণ সামনে থেকে দেখতে, চোখটা তো মানে, রানীমা যাওয়ার আগে, রানীমা আসছে, রানীমার লাইটিংটা আমাদের সামনে থেকে চলে গেছে, কিন্তু আবার ওই লাইনটা আটকে গেছে, তো আমরা তস সইতে পারিনি, আমরা এগিয়েই রানীমা দেখতে চলে এসেছি। ওখানটা যেখানে রানীমা দাঁড়িয়েছিল ওখানটা এত জ্যাম হয়ে গেছে, সবাই মানে ভিড় হয়ে গেছে সবাই ছবি তোলার জন্য, তো সুন্দর লাগছে। আর ওই যে ওপরে ড্রোন নিচ্ছিল, মানে ড্রোন শট নিচ্ছিল রানীমার, ওনারাই নিজেরা হয়তো নিচ্ছিল বা পার্সোনালি কেউ ওড়াচ্ছিল, অপূর্ব দেখতে লাগছিল, অপূর্ব, লাইটিংটা এত সুন্দর করেছিল না, আরো 2-3টে ঠাকুরও ওরকম সেম লাইটিং করেছিল। আবার আমরা রানীমার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি ওখানে দাঁড়িয়েছিল, আমি ভাবছিলাম ওটা কত বড়, পাশের বিল্ডিংটা 3তলা 4তলা, 3তলা পর্যন্ত পুরো চালচিত্র মোটুক সমেত 3তলা পর্যন্ত, এতটা বড় ঠাকুর। ওই রানীমা আসার জন্য সবাই জেগে উঠেছিল, মানে একটা এনার্জি চলে এসেছিল ঠাকুর দেখবো বলে। আবার আমরা নিতিয়ে গেছি, কারণ আবার সেই লাইন দাঁড়িয়ে গেছে, আমার মা তো বাড়ি চলে গেছিল, আবার বাড়ি থেকে আসছে, এসে আবার বসবে। আমি তো ভেবেছিলাম মা টায়ার্ড হয়ে বাড়ি চলে গেছে, দেখলাম না, মা আবার ঘুরে চলে এসছে। যখনই লাইটিং বা এই প্রসেসিং লাইন থেমে যাচ্ছে তখনই আমরা কেউ না কেউ বাড়ি থেকে ঘুরে, এই যে তখন মোটামুটি 5টা বেজে গেছে, 5টা 15-15 হবে, তখন সবাইকে বলা হচ্ছে পাশে চায়ের দোকান খুলে গেছে, তখন 5টা বেজে গেছে অলরেডি।
এবারে সবাই টায়ার্ড, দিদি হাই করছে, ঘুমিয়ে পড়েছিল। যেই ক্যামেরা অন করেছি সবার মুখগুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার দিদি বিরক্ত হয়ে গেছে আমার ওপর। আরেক দিদি গল্প করছে, ওদিকে বৌদি, সবাই এখন আলোচনা হচ্ছে কে বাড়ি যাবে কে বাড়ি যাবে। আলটিমেটলি কেউ বাড়ি যায়নি তখনও, পরে সবাই বাড়ি গেছিল। আর এই দেখো পুরো ভোর হয়ে গেছে, আলো ফুটে গেছে। এবারে এখনো পর্যন্ত আলো লাইট জ্বলছে, লাইটিংগুলো। কিছুক্ষণ পর আবার লাইটিং, রোদ বেরিয়ে যাবে যখন, তখন লাইটিংগুলো বন্ধ করে দেবে। তো আমরা তখন মোটামুটি 6টা বেজে গেছে। তো আমরা হেঁটে আর পারছিলাম না, তাই একটু এগিয়ে চলে এসেছিলাম লাইটিং দেখার জন্য, আর কতগুলো ঠাকুর বাকি আছে তার জন্য। তাও শেষ হচ্ছে না, হেঁটেও আমরা শেষ করতে পারিনি। হেঁটে মোটামুটি 10-12টা ঠাকুর দেখলাম, দেখে আবার ব্যাক করতে হলো, কারণ তখনও পর্যন্ত লাইন এগোচ্ছে না। তো এগিয়ে এগিয়ে যাচ্ছি, দেখছি যে নেক্সট ঠাকুরটা দেখি করতে করতে আবার একটা বড় ঠাকুর চলে এসছে। ওটাই দেখার জন্য আমি তাই বললাম ওটা দেখে বাড়ি যাই, মানে আবার ব্যাক করবো, বাড়ি না। এই যে 27 নম্বর, মানে 27, আমরা 48 থেকে স্টার্ট করেছিলাম, 27 থেকে 48 এখনো পর্যন্ত রয়েছে। হেঁটে আমরা এত দূর দেখলাম। এটাও বেশ বড় ঠাকুর ছিল, বেশ অনেকটাই বড় ছিল। এটা মনে হয় ভদ্রেশ্বর থেকে এসেছিল ঠাকুর। এই লাস্টের দিকে কিছু ঠাকুর ছিল ভদ্রেশ্বর থেকে এসছে। এটা ভদ্রেশ্বরের কোনো একটা ক্লাবের ঠাকুর হবে। তিরিশ, ওই 27 ছিল, এই যে 30। তাও শেষ হচ্ছে না, আবার কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম ওই 7-8টা ঠাকুর দেখেছি, না 7 না 10-11টা ঠাকুর হেঁটে দেখেছিলাম। আবার যখন আমরা ফিরে চলে এলাম নিজেদের জায়গায়, ফিরে যাচ্ছি, তখন দেখলাম আবার চলা স্টার্ট করেছে, কিন্তু ওই যেগুলো হেঁটে দেখলাম সেগুলোই রিপিট হলো। তারপর ভাবলাম যে ঠিক আছে আর একটু দাঁড়িয়েই যাই, যখন চলছে সকালবেলা। মোটামুটি 4টে থেকে 6টা পর্যন্ত বেশ তাড়াতাড়ি গাড়িগুলো এগিয়েছিল, কারণ ওনাদেরও তাড়াতাড়ি শেষ করতে হয়। দাদা বলল 6টার মধ্যে অন্তত পক্ষে এই র্যালিটা শেষ করতে হয়, কিন্তু 6টার মধ্যে কোনো কোনো বছরে গাড়ি খারাপ হয়ে যায়, বা কখনো কখনো টার্নিং থাকে, তো এই বড় বড় গাড়িগুলো টার্নিং দিতেও টাইম লাগে, বা কোনো অন্য কোনো লাইটিংয়ের প্রবলেম বা কোনো তারে আটকে যাওয়া, সেগুলো যখন থাকে, তো ওই জন্য মানে গাড়ি, মানে একটা গাড়ি থেমে যাওয়া মানেই তো আরেকটা গাড়ি থেমে গেল, তো পরপর সব থেমে যায়। 4টে পর্যন্ত, 4টের পর থেকে ওরা তাড়াতাড়ি কভার করার চেষ্টা করে, কিন্তু তাও 4টের পর এইবারে ওই 6টার সময় বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই প্রসেশনটা শেষ হতে মোটামুটি 8টা বেজে গেছিলো। আমরা কেউই 8টা পর্যন্ত ছিলাম না। না, আমার দিদির ছেলে ছিল, আমার দিদির ছেলে বাড়িতে গিয়ে আমাদেরকে রেখে আবার ও এসছিল পরে, মানে কিছুক্ষণ পরেই এসছিল। আমরাও বেশ অনেকক্ষণই ছিলাম, আমরা 7:30 পর্যন্ত ছিলাম, আর 15 মিনিট কি ওই আধ ঘন্টা মতো আর ছিল, আমরা আর পারছিলাম না, তাই আমরা চলে এসেছি বাধ্য হয়ে। মানে এতটাই এই যে থেমে গেল, ব্যাস থেমে গেল। আমরা ভাবছি যেন সেই বাস আসার মতো, আসবে, ওই যে ঠাকুর দেখতে পাচ্ছি ওটা যখন চলে আসুক এরম আশায় বসেছিলাম। তো সেই 7:30টায় বাড়ি ফিরে যাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সবাই না, বড়রা তো, বড়দের কাজ থাকে, বড়রা ঘুমোয়নি, আমরা ঘুমোচ্ছিলাম। তারপর সকালে আর বেরোনো হয়নি, বিসর্জন দেখার ইচ্ছে ছিল, দেখতে পারিনি। তো বিকেলের দিকে আমি আর আমার দিদির ছেলে আর দাদার ছেলে 3জনে মিলে আমরা বেরিয়েছিলাম বিসর্জন দেখতে। এবার বিসর্জনের ওখানে গিয়ে এত ভিড়, আমরা এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে একটুও বিসর্জন দেখতে চেষ্টাই করিনি, বা যেখানটা ফাঁকা ছিল ওখানটাই দাঁড়িয়েছিলাম। আর আমি এটা দেখানোর চেষ্টা করছি যে বিসর্জন দেখার জন্য কত ভিড়, মানে কি না কি করছে, মানে গাছে কোথায় উঠে গেছে। তারপর জানতে পারলাম যে মানুষ মানে এমনি তখন মানে লাইন দিয়ে যায় তো ঠাকুর, কিন্তু লাইন আমি জানি যে তাড়াতাড়ি বিসর্জন হয়ে যায়, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো ঠাকুরই বিজয়া হচ্ছিল না, সবাই এক জায়গায় ছিল। তারপর বাড়ি থেকে ফোন করে বললো নাকি ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই অ্যাক্সিডেন্ট হয়েছে বললেই হয়তো ওই অ্যাক্সিডেন্টে কি হয়েছে তাই সেটা দেখার জন্যই মানুষের অত ভিড়টা আরও বেশি ছিল। এমনিও ঠাকুরের বিজয়া হচ্ছে সেটার ভিড়, তারপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটার ভিড়। তো আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার যেদিকে ওই পরপর, এখন আর লাইটিং থাকে না, এখন ঠাকুরের গয়না খুলে নেয়, আর গয়না খুলে নিয়ে লাইটিংও খুলে থাকে না, আর কোনো লাইটিংয়ের যে লরিগুলো সেগুলোও আর থাকে না। ঠাকুরের সামনেও সেইভাবে লাইট থাকে না, শুধু ঠাকুর একা থাকে, সেইটাই ওই লাইনটাই পরপর ঠাকুর দাঁড়িয়েছিল, সেগুলোই দেখছিলাম হেঁটে বাড়ি ফেরার সময়।
এই হচ্ছে আশা করিনি যে আবার আমার রানিমার সাথে দেখা হবে। মানে অদ্ভুতভাবেই আমরা হেঁটে আসছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমি ভেবেছিলাম সকালে বিজয়া হয়ে গেছেন, কিন্তু না, তখনও রানিমার বিজয়া হয়নি, তখনও দাঁড়িয়ে আছে। আর তখনও একইভাবে সবাই রানিমা ছবি তুলে যাচ্ছে। আমি তাই ভাবছি, একবার আমি 3বার রানিমাকে দেখতে পেয়েছি। একটা হচ্ছে প্যান্ডেলে, আরেকটা প্রসেশনে, আর এটা হচ্ছে কোনো সাজ নেই, কিছু নেই, একেবারে লাইট ছাড়া রানিমা। দেখতে কেমন অদ্ভুত লাগছে না? মনটা খুব খারাপ হয়ে গেছিল। যাই হোক, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, টাটা।